আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের অনার্স কোর্সের সমাপ্তি ঘটে ভাইবা পরীক্ষার মাধ্যমে। ভাইবা পরীক্ষার মার্কস কম হলেও এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। কোনো স্টুডেন্ট কোনো কারণে যদি এই ভাইবা পরীক্ষায় অ্যাটেন্ড না করে, তাহলে কিন্তু এই সাবজেক্টে তার অনুপস্থিত দেখাবে, যার কারণে এটার সিজিপিএ রেজাল্ট আসবে না। আবার কোনো স্টুডেন্ট অ্যাটেন্ড করার পরও তার যদি ফেল চলে আসে, তারও কিন্তু সিজিপিএ রেজাল্ট আসবে না। তাকে কষ্ট করে একটা বছর নষ্ট করে আবার পরীক্ষা দিতে হবে। কাজেই অবশ্যই এই পরীক্ষাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং আলাদা করে এই সাবজেক্টের জন্য প্রস্তুতি নিতে হবে। তো জানাবিডির আজকের ক্লাসে আমরা ভাইবা পরীক্ষা নিয়ে দুটো বিষয় আলোচনা করব। প্রথমে আলোচনা করব যে ভাইবা পরীক্ষা কবে শুরু হবে। তোমরা অনেকেই জানো না যে ভাইবা পরীক্ষার ডেট কবে। একই সাথে কি কি পড়লে ভাইবা পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যাবে, মোটামুটি তারও একটা গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা অনার্স চতুর্থ বর্ষের এই ভাইবা পরীক্ষার্থী রয়েছে, তারা অবশ্যই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও এই বিষয়গুলো একটু জানার ব্যবস্থা করে দেবে। তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব কোনটি, যে ভাইবা পরীক্ষা কবে শুরু হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাইবা পরীক্ষার কিন্তু একটা রুটিন দিয়েছে। এই যে দেখো, 18 জুন তারিখে এটা প্রকাশ হয়েছে। এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী 1 জুলাই থেকে 30 জুলাই, ভালো করে দেখো, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে, 1 জুলাই থেকে 30 জুলাই তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হতে পারে যে তোমার ভাইবা পরীক্ষাটা কবে। দেখো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ডেডলাইন দেয় যে 30 জুলাইয়ের মধ্যেই কলেজ কর্তৃপক্ষকে এই ভাইবা পরীক্ষা গ্রহণ করতে হবে। এখন প্রত্যেকটা কলেজ তাদের সুযোগ সুবিধা মতো ইন্ডিভিজুয়ালি নিজেদের মতো করে একটা ডেট দেবে। ধরে নাও রাজশাহী কলেজে 1 জুলাই ভাইবা পরীক্ষা হবে, তো নওগাঁ সরকারি কলেজে দেখা যাবে যে 30 তারিখে ভাইবা পরীক্ষা নিচ্ছে, এরকমটা হতে পারে। তো এই তোমার কলেজের ভাইবা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা জানার জন্য অবশ্যই তোমার কলেজ কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং কলেজের গ্রুপগুলোতে একটু খোঁজ খবর রাখতে হবে। যদিও প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে মামারা আছে বা ওই যে যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছে, তারা কিন্তু ফোন দিয়ে জানিয়ে দেয় বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেয় যে অমুক তারিখে তোমাদের ভাইবা অনুষ্ঠিত হবে। এই জন্য ফোনটা অবশ্যই সচল রাখতে হবে এবং খোঁজ খবর রাখতে হবে। তো যাই হোক, তাহলে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারলে যে ভাইবা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। ভাইবা পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে তার আগেই কলেজ কর্তৃপক্ষ তোমাকে সেটার ডেট জানিয়ে দেবে। সেটা অবশ্যই এই 1 জুলাই থেকে 30 জুলাই তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং প্র্যাকটিক্যাল এক্সামও। তো আমরা আজকে ক্লাসে প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করবো না, আমরা ভাইবা নিয়ে আলোচনা করব। এখন আসি যে এই ভাইবা পরীক্ষার জন্য তোমাকে কি ধরনের প্রস্তুতি নিতে হবে, যাতে যে যে প্রশ্ন ভাইবা বোর্ডে তোমাকে করা হবে সেগুলো যেন অ্যান্সার করে আসতে পারো। তো এটার আলাদা করে আমরা কোনো সাজেশন দিব না, বাট বহুল জিজ্ঞাসিত প্রতিটা ভাইবা পরীক্ষাই টিচাররা ইউজুয়ালি এই কোশ্চেনগুলো করে। আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা ইউজুয়ালি এই কোশ্চেনগুলো স্টুডেন্টদেরকে করে থাকি। সো এরকম 10টা কোশ্চেন আমরা তোমাদের সামনে উপস্থাপন করবো, যে 10টার মধ্যে 3 থেকে 4টা কোশ্চেন নিশ্চিতভাবে তোমার কমন হবে এবং কি কি পড়তে হবে এটাও তোমাদেরকে একটু আমরা বলে দিব। দেখো, একটা ভাইবা বোর্ডে মোটামুটি 4 জন থাকে। ওকে, 4 জন 5 জন মিনিমাম 4 জন থাকে। 4 জনের মধ্যে 2 জন থাকে হচ্ছে তোমার কলেজের বা 3 জন থাকে তোমার কলেজের, আর একজন থাকে বহি পরীক্ষক। এই বহি পরীক্ষকটাই হবে হচ্ছে ওই বোর্ডের চেয়ারম্যান। ঠিক আছে, ওই ভাইবা বোর্ডের চেয়ারম্যান হয়। আর সহকারী 2 থেকে 3 জন বা 4 জন এরকম মেম্বার থাকে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে এই ভাইবা পরীক্ষার যেটা 1 নম্বর প্রস্তুতি, সেটা হচ্ছে তোমার ভয়টাকে ওভারকাম করা। আমরা সাধারণ স্টুডেন্টরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম প্রেজেন্টেশনের কোনো সুযোগ নাই, বা কোনো ইয়ারে ভাইবা পরীক্ষা নাই, সো আমরা ভয় পেয়ে যাই, বিষয়টাকে একটু মানে প্যানিক হিসেবে দেখি। যার কারণে এরকম আমরা ঘটনা প্রতি বছরই দেখি যে কিছু কিছু স্টুডেন্ট একদম সেন্সলেস হয়ে পড়ে, একদম ঘেমে একেবারে অন্যরকম একটা অবস্থা। সে যে ভাইবা বোর্ডের সাথে মানে সামনে কথা বলবে, তার হাত পা সবকিছু কাঁপতেছে। তো এটাই হচ্ছে তোমার প্রথম প্রস্তুতি, আয়নার সামনে 2-1 দিন প্র্যাকটিস করা। আমি যেহেতু শুরুতেই বললাম যে এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি, একবারে অগুরুত্বপূর্ণ কিছু না, এটার গুরুত্ব আছে। কাজেই এটার জন্য আলাদা করে একটু তোমাকে প্রিপারেশন নিতে হবে। সেটা প্রিপারেশন কি, আয়নার সামনে একটু দাঁড়াও, মনে করো তোমার সামনে 4 থেকে 5 জন টিচার আছে, তোমার কলেজেরই 2 থেকে 3 জন, তারা তোমার পরিচিত। ঠিক আছে, তারা তোমার পরিচিত। সো এই ভয়টাকে তুমি কিভাবে ওভারকাম করবা, কিভাবে কথা বলবা, সেখানে তোমার কিভাবে তোমার ফেসের এক্সপ্রেশন হবে, সেটার একটু প্র্যাকটিস করবা। এটা হচ্ছে তোমার প্রথম প্রস্তুতি। তারপরের প্রস্তুতি হচ্ছে বেসিক কিছু প্রশ্নের উত্তর জেনে যাওয়া। সেটা কি, যেমন ফান্ডামেন্টাল যে বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতেই হবে। 1 নম্বরে যে প্রশ্নটা, এটা তোমাকে অধিকাংশ সময় ভাইবা বোর্ডে করে থাকে অধিকাংশ শিক্ষার্থীকেই, যে তোমার নাম কি। তোমার নাম এটা জিজ্ঞেস করবে, এটা স্বাভাবিক ব্যাপার। শুধু এই পরীক্ষায় না, চাকরির যে কোনো পরীক্ষায় নাম জিজ্ঞেস করবে ভাইবা বোর্ডে। তারপরে জিজ্ঞেস করতে পারে তোমার নাম, তুমি বললাম মনে করো যে আব্দুল করিম।
সাপোজ, ওকে? তখন সেই প্রশ্নের উত্তরের রেশ ধরেই নতুন করে একটা প্রশ্ন তোমার দিকে ছুড়ে দেওয়া হবে যে তোমার নামে তোমার নাম তো এটা, তো তোমার নামে কি কোনো বিখ্যাত ব্যক্তি তোমার এলাকায় আছে? যদি থাকে উনি কিসের জন্য বিখ্যাত? ঠিক আছে? এটা একটা কোশ্চেন হরহামেশাই করা হয়। আরেকটা কি, তোমার বাসা কোথায়? তোমার বাড়ি কোন জেলায়? অমুক জেলায়। তো তখন তোমাকে প্রশ্ন করতে পারে তোমার জেলার বিখ্যাত ৩ জন ব্যক্তির নাম বলো। এই বিষয়টা তোমরা একটু জেনে যাবে। খুব ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এগুলা। তো যাই হোক, এরপরে যে প্রশ্নটা তোমাকে করতে পারে যে চতুর্থ বর্ষে তুমি কতগুলো বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছো? মানে কয়টা সাবজেক্টে তুমি ফাইনাল এক্সাম দিয়েছো? এটা তোমার পারার কথা। তারপরে তোমাকে যে ধরনের কোশ্চেন করতে পারে যে চতুর্থ বর্ষে যে কোর্সগুলো পড়েছো তার শিরোনাম কি? সাবজেক্টগুলোর নাম কি? এটা অবশ্যই তোমাকে জেনে যেতে হবে। তুমি যে ৮টা বা ৯টা সাবজেক্ট এক্সাম দিয়েছো, সেই ৯টা সাবজেক্টের শিরোনামগুলো, সাবজেক্টের নামগুলো অবশ্যই ভালো করে জেনে যাবে। ঠিক আছে? তারপরে কি, চতুর্থ বর্ষে পঠিত কোর্সগুলোর কোড তোমাকে প্রশ্ন করতে পারে। এটা কম করে বাট করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো সাবজেক্টের কোড মুখস্থ করি না। আমরা অ্যাডমিট কার্ড দেখে তারপরে কোডগুলা পূরণ করে থাকি। বাট এটা তোমাকে মুখস্থ করে যেতে হবে। তারপরে কি, চতুর্থ বর্ষে মোট কত নম্বরের পরীক্ষা তুমি দিয়েছো? মোট কত নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নটা খুব করে জেনে যেতে হবে। তারপরে কি, তোমার মৌখিক পরীক্ষার কোড নাম্বার কত? ঠিক আছে? ভাইবা পরীক্ষার যে কোর্স কোড, সেই কোডটাও তোমাকে ধরতে পারে। অবশ্যই তোমার এটা জানতে হবে। তারপরে কি, তৃতীয় বর্ষে তোমার জিপিএ কত ছিল? খুব বেশি এই প্রশ্নটা করে যে থার্ড ইয়ারে তোমার রেজাল্ট কেমন ছিল? হুম? এটা তোমাকে বলতে হবে। এটা তো তুমি জানোই। তো তারপরে এই প্রশ্নের রেস ধরেই তোমাকে আরেকটা প্রশ্ন ধরতে পারে যে জিপিএ আর সিজিপিএ এই ২ টার মধ্যে ডিফারেন্সটা কি? এটা ধরতে পারে। এবং সর্বশেষ তোমাকে এই প্রশ্নটা খুব বেশি ধরে যে চতুর্থ বর্ষে তোমার প্রিয় বিষয়টার নাম কি ছিল? দেখো, এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ স্টুডেন্টকে এই প্রশ্নটা ধরা হয় যে তোমার প্রিয় বা ফেভারিট সাবজেক্টের নাম কি? তো এই প্রশ্নটা যদিও তোমার কাছে মনে হচ্ছে সহজ, বাট এইটার সাথে অনেকগুলো প্রশ্ন রিলেটেড। তুমি যদি এখন বলো যে তোমার পরিসংখ্যান সাবজেক্ট প্রিয়, তাহলে ওই টিচার এই প্রশ্নের উত্তরের রেশ ধরেই বাকি প্রশ্নগুলা করতে থাকবে ডিপলি। তোমার ভাইবাটা একটু ডিপলি মানে গভীর দিকে চলে যাবে। তখন তোমার ওই সাবজেক্টের উপর বেসিক ফান্ডামেন্টাল যে কোশ্চেনগুলা কিংবা ক বিভাগের যে ছোট ছোট জ্ঞানমূলক যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলো ২-৪টা তোমাকে করতে পারে। ঠিক আছে? এই জন্য প্রিয় সাবজেক্ট কোনটা, এটা অবশ্যই একটু ভেবে চিন্তে দিবা। যে সাবজেক্টের প্রশ্নগুলো তুমি পারো, মোটামুটি বেসিক যে বিষয়গুলো সবগুলো জানা আছে, সেই সাবজেক্টের নামটা তুমি বলবে। তাহলে আশা করি এই সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো কোনোটাই তোমাকে আটকাতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি এই বিষয়গুলো তোমরা অবশ্যই জেনে যাবে। আর প্রত্যেকটা সাবজেক্টের উপরেও একটু ফান্ডামেন্টাল জেনারেল সাধারণ জ্ঞানটা তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর যেটা শুরুতেই বললাম, সবচেয়ে বেশি নিজেকে কনফিডেন্স রাখার চেষ্টা করবে। তুমি যদি আত্মবিশ্বাসী একটা প্রেজেন্টেশন, সেভাবে বসার ভঙ্গি, কথা বলার ধরন, হাসিমুখে কথা বলবা, যিনি প্রশ্ন করবে তার দিকে তার চোখে চোখ রেখে কথা বলবা, এই বিষয়গুলাই ভাইবার তোমাকে সাকসেস করবে। তারা তো তোমাকে বিপদে ফেলানোর জন্য কোশ্চেন করবে না, তাই না? এটা আমরা অনেক স্টুডেন্ট এটাকে কঠিন মনে করি, কিন্তু ট্রাস্ট মি, এটা আসলে কোনো কঠিন বিষয় না। তোমাকে আহামরি কঠিন কোনো কোশ্চেন করবে না। ঠিক আছে? বাট নিজেকে একটু ভালো করে প্রেজেন্ট করাটাই এখানে মুখ্য বিষয়। তো এই প্রসঙ্গে আমি একটু পোশাক-আশাক নিয়ে কথা বলতে চাই। এটা একটু খুব মনোযোগ সহকারে শুনবা তোমরা। পোশাক-আশাকের বিষয়ে অবশ্যই ছেলেরা ফরমাল ড্রেস পরবা। শার্ট, প্যান্ট একদম ইন করবা। ঠিক আছে? যাতে করে তোমাকে অনেক বেশি একটু সুদর্শন লাগে। দেখো, তোমার চেহারা যেমনই হোক, একটু পরিপাটিভাবে গেলে আ সৌন্দর্য সেখানেই তৈরি হয়ে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তোমাকে টাই পরতে হবে, স্যুট বুট পরতে হবে, এরকম কিছু না। তবে অবশ্যই আ ইন করবা। একটা ভালো ফুল হাতা হাফ হাফ মানে শার্ট কখনোই পরবা না। আর বিশেষ করে ইগনোর করবা টি-শার্ট, তারপরে কলারওয়ালা গেঞ্জি। গেঞ্জি এগুলা কোনোভাবেই পরা যাবে না। ঠিক আছে? চেষ্টা করবা সেলাই করা প্যান্ট, সেলাই করা শার্ট, খুব সুন্দরভাবে মাথাটা আঁচড়ায় একদম, আ যদি দাড়ি থাকে দাড়িটাকে একটু সাইজ করবা, যদি ক্লিন শেভ থাকে একটু আরো বেশি ক্লিন শেভ করে যতটুকু পরিপাটি হয়ে যাওয়া যায়। ঠিক আছে? এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর যে পোশাকগুলা স্কিপ করতে বললাম সেগুলা মোটেও করবা না। এটা আসলে আ খারাপ দেখায়, দৃষ্টিকটু। আর ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রে যারা পর্দা করো তারা অবশ্যই এরকম কোনো ম্যান্ডেটরি বিষয় না যে তোমাকে শাড়ি কিংবা এরকম স্পেসিফিক কোনো ড্রেস কোড তারা দিয়ে দিচ্ছে। হুম? এখানে কিন্তু ভাইবা পরীক্ষার কোনো ড্রেস কোড নাই। স্পেসিফিক কোনো ড্রেস পরে যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কাজেই তুমি যদি পর্দা করো অবশ্যই হিজাব, সেটা শালীনতাভাবেই তুমি যাবা অ্যাজ ইউজুয়াল, কোনো সমস্যা নেই। আর যদি তুমি পর্দা না করো তাহলে তুমি শাড়ি পরবা। ঠিক আছে? শাড়ি পরাটা ভালো হবে। যদি থ্রি পিস পরো তাতেও কোনো সমস্যা নেই। বাট শাড়ি পরলে সেটা একটু ভালো দেখায়। আর যেটাই পরো পোশাকটা অবশ্যই মেয়েদের পোশাক যেন শালীন হয় ছেলেদের পাশাপাশি, এটাও তোমরা খেয়াল রাখবে।
জিন্সের প্যান্ট কিংবা টপস বা টি শার্ট, এই ধরনের যে মডার্ন যে ড্রেসগুলো, এগুলো একটু স্কিপ করবা। এগুলো টিচারদের চোখে দৃষ্টিকটু লাগে। দৃষ্টিকটু লাগলে আসলে তোমার ওইটা, আমি তো বললাম ভাইবা পরীক্ষায় যে প্রশ্নগুলো করবে এগুলো তোমার কাছে কোনো তাদের কাছে কোনো ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কতটুকু ভালোভাবে তাদের চোখে চোখ রেখে কথা বলছো, বা তোমার আচার আচরণ কতটা স্ট্যান্ডার্ড, তুমি যে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলা, তুমি যে একটা সোশ্যাল হয়ে উঠেছো, সামাজিক মানুষ যে হয়ে উঠেছো, এটা কতটুকু তোমার ভাবধারা বা কথা বলার ভঙ্গির মধ্যে ফুটে উঠছে, এটাই তারা দেখে। আর কথা বলার সময় আমরা অনেক সময় দেখি যে কট্টরপন্থী কিছু আঞ্চলিক মানুষ রয়েছে। যেমন আমি তাদেরকে ছোট করছি না, বাট এটা রিয়ালিটি। নোয়াখালীর কিছু মানুষ আমাদের কাছেও যখন ফোন করে, কিছু স্টুডেন্ট ফাইনালের পরে মাস্টার্স দিচ্ছে, তারপরে সে আঞ্চলিক ভাষায় এমনভাবে কথা বলে যে আমাদের বুঝতে অসুবিধা হয়। আমরা তখন তাদেরকে বলি যে একটু ধীরে, একটু শুদ্ধ ভাষায় কথা বলো। হ্যাঁ, তখন তারা আর কি তাও বলতে পারেন, এরকম একটা অবস্থা। তো চেষ্টা করবে যে ভাইবা বোর্ডে তুমি যে অঞ্চলের হও না কেন, সেই আঞ্চলিকতা পরিহার করে একটা প্রমিত ভাষায় কথা বলা। ঠিক আছে? এগুলো করলে মোটামুটি তোমার ভাইবাতে একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে, ভালো একটা মার্কস পেয়ে যাবে, এবং একটা ভালো ভাইবার মাধ্যমে তোমার অনার্স লাইফের সমাপ্তি ঘটবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়ে যদি তোমাদের কোনো সহযোগিতা লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। এছাড়া স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। এবং রিয়েল কিছু ভাইবা, একদম আমাদের বিগত প্রিভিয়াস স্টুডেন্টরা তাদের ভাইবা অভিজ্ঞতার আলোকে তাদেরকে কি কি কোশ্চেন করেছে, এর উপর বেশ কয়েকজনের আমাদের ইন্টারভিউয়ের পুরো একবার কপি আমাদের ওয়েবসাইটে আমরা পোস্ট আকারে আপলোড করেছি। তোমরা একটু ভিজিট করে খুঁজে দেখতে পারো। সেই পোস্টটা পড়লেও তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আশা করি। ঠিক আছে? তো ভালো থেকো সবাই। পরিশেষে এইটুকুই বলবো যে বিগত ৪ বছর ধরে জানুবিডি টিম আমরা তোমাদের সাথে ছিলাম। জানি না আমরা তোমাদের কতটুকু উপকার করতে পেরেছি, বাট আমরা চেষ্টা করেছি। আমরা মন থেকে চেষ্টা করেছি তোমাদের পাশে থাকার। তো আমরা জানি না যে সকলের আমরা পাশে থাকতে পেরেছি কিনা। যদি কারো একজনেরও যদি পাশে থাকতে পারি, সেই একজনও যদি আজকের ক্লাসটি করো, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবে। তোমাদের ছোট ভাই যারা আছে তাদেরকে বলবে যে জানুবিডি আসলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পাশে থাকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।